ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটিকে ইতিবাচকভাবেই দেখছে বিএনপি। তবে কোন কোন দলের মত আগে আইনশৃঙ্খলা বাহিনীকে ঠেলে সাজাতে হবে। যদিও ইতিমধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা সমন্বয় সহ 5টি কমিটি গঠন করেছে ইসি। রাজনৈতিক মাঠে এখনও বিতর্ক চলমান জুলাই সনদ, পিআর পদ্ধতি নিয়েও। এসব নিয়ে আলোচনায় আজ ভোটের ট্রেনের সঙ্গে আমি সিফাত শাহরিয়ার। শুরুতেই দেখে আসব রাজনীতির মাঠে দিনভর কে কি বললেন। আজকে সব দলের যে রাজনীতিবিদরা তারাই কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রেস ক্লাবের একটি প্রোগ্রামে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার বিষয়ে প্রধান উপদেষ্টার দেয়া নির্দেশনা অত্যন্ত ইতিবাচক। এবং একই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ছিলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন ইনক্লুসিভের নামে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এবং নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক জানেন তাদের পদযাত্রা চলছে দেশব্যাপী। তিনি বলেছেন জুলাই সনদের আগে কোনো নির্বাচন ছাত্র জনতা মেনে নেবে না। এবং নুরুল হক নূর গণ অধিকারের পরিষদের সভাপতি, তিনি বলেছেন উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচন দিতে হবে, তাতে সংসদে ভারসাম্য প্রতিষ্ঠা পাবে। আমরা আজ ভোটের ট্রেনে এ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। মিফতা ভাই, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। প্রথমবারের মতো শুরুতে একটি নতুন আলোচনা দিয়ে আজকের আমাদের আলোচনা শুরু করতে চাই। সেটি আগামী নির্বাচনে 18 থেকে 33 বছর বয়সী তরুণ ভোটারদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করতে চায় অন্তর্বর্তী সরকার, তার এটি আলোচনা করেছে। সেক্ষেত্রে আপনি এটিকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। 18 থেকে 33 বছর ক্লাসিফিকেশন কোনো জায়গায় ভালো না, কারণ 18 থেকে 33 বছরের যেসব যারা উঠে আসবে এরা গত 17 বছর ভোট দিতে পারেনি, এই জন্যই এটা হয়তোবা বলা হয়েছে। তো আমরা মনে করি সকল ভোটাধিকার সবার জন্যই সমান। তবে এটা যদি করতে চায় এতে আমাদের তেমন কোনো বাধাগ্রস্ত থাকার কোনো কারণ নাই। প্রক্রিয়াটা যদি স্বচ্ছ হয়, সুন্দর হয়, একটি সুষ্ঠু ভোট, একটি সুষ্ঠু নির্বাচন আমরা যখন প্রত্যাশা করি, তখন এগুলাতে আমাদের খুব একটা যে আপত্তি থাকবে তা নয়। কিন্তু আমি মনে করি এগুলা আসলে খুব একটা প্রয়োজনীয়তা নেই এখানে। মিফতা ভাই, জানতে চাই যে এই যে 18 থেকে 33 বছর বয়সী যে ভোটাররা, তাদের যেই আমরা যদি হালনাগাদ তথ্য দেখি, সেক্ষেত্রে 4 কোটি ভোটার, অর্থাৎ মোট ভোটারের প্রায় 1/3 ভোটার এই যে বয়স সীমায়, যারা গত 3 বার নির্বাচন দিতে পারেননি বলে অভিযোগ আছে। তো সেক্ষেত্রে তাদেরকে কত শতাংশ টানতে পারবে বিএনপি বলে আপনার মনে হয়? আমরা তো মনে করি বিএনপি জনগণের দল। বিএনপি এই দেশের গত 17টি বছর এই সকল ভোটারদের জন্যই, তার ভোটাধিকার প্রয়োগের জন্য, একটি জনপ্রতিনিধিশীল সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করেছে। অতএব যাদের জন্য আন্দোলন করেছে, যাদের জন্য সংগ্রাম করেছে, তারা অবশ্যই বিএনপিকেই বেছে নেবে। তরুণ ভোটারদের প্রথম অবস্থানই থাকবে বিএনপির পক্ষে, দানের শীষের পক্ষে। এটা আমাদের অবস্থান এবং আমরা যতটুকু কাজ করছি আমরা দেখছি ক্রমশ তারা বিএনপির দিকেই, বিএনপির রাজনীতির দিকেই ঝুঁকছে। এবং তারা মনে করে বাংলাদেশটাকে যদি সামনে নিয়ে যাওয়াতে হয়, তারেক রহমানের মতো একজন ভিশনারি নেতা অসম্ভব প্রয়োজন। যে নেতা উনার সাংগঠনিক দক্ষতা এবং ক্ষমতা দিয়ে গোটা জাতিকে একত্রিত করে একটি বিপ্লবকে সংগঠিত করতে পেরেছেন এবং সবাইকে নিয়ে চলার মতো, এবং বিপ্লব পরবর্তী পর্যায়ে 5ই আগস্ট পরবর্তী পর্যায়ে সবাইকে সাথে নিয়ে কাজ করার যে অবস্থানটা এতদিন ধরে দেখিয়ে যাচ্ছেন, আমার মনে হয় তরুণ প্রজন্ম তার প্রতি আকৃষ্ট হবে এবং বিএনপির রাজনীতির প্রতি আকৃষ্ট হবে। পাশাপাশি বিএনপির যে 31 দফা সংস্কারের কর্মসূচি, যে সংস্কারের কর্মসূচিটা বিএনপি যখন বিএনপির উপর প্রচণ্ড নির্যাতন এবং গুম খুন হত্যার মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা যখন গড়ে থাকতে পারে না, তখনও বিএনপি সংস্কারের চিন্তা করে এবং বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং এই সব তরুণদের কথা চিন্তা করে বিএনপি একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে চায়, একটি মেধাভিত্তিক বাংলাদেশ করতে চায়। মিফতা ভাই, জানতে চাই যে এই যে তরুণরা, বলা হচ্ছে যে এই 4 কোটি ভোটারই আসলে নির্ধারণ
করে দেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল কোন দিকে যাবে, কারা ক্ষমতায় আসবে? কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা কি বিএনপির আছে এই তরুণদের এই ভোট ব্যাংকটাকে নিজেদের করে নেয়ার জন্যে? বিএনপির তরুণদের জন্য সকল সময় কার্যক্রমটা এই যে বললাম ৩১ দফা সংস্কার কর্মসূচির মধ্যে তরুণদের কথা রয়েছে, পাশাপাশি একটি মেধাভিত্তিক সমাজ গঠনে, রাষ্ট্র বিনির্মাণে এই তরুণদের কিভাবে কাজে লাগানো যাবে বিএনপি প্রতিনিয়ত সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করতেছে। এবং একটি রাষ্ট্র, আপনি জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন তখন তারুণ্য নির্ভর একটি নেতৃত্ব ছিল তখন, এবং সবাই তখন ৩৫-৪০-৪৫-এর ভিতরে সেই নেতৃত্বটা ছিল এবং কি সুন্দর বাংলাদেশটাকে এগিয়ে চলে। তো বিএনপি সকল সময়ে তরুণদেরকে অগ্রাধিকার দেয় এবং তরুণদের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে বিএনপি। এবং বাইরে যখন লেখাপড়া করে আবার দেশে এসে যে কার্যক্রম পরিচালনা করতে পারবে, তাদের মেধাটাকে যাতে কাজে লাগানো যায় তার জন্য বিএনপি আলাদা সেল গঠন করেছে, কাজ করে যাচ্ছে। প্রথমেত তরুণদেরকে বাংলাদেশের জন্য কিভাবে কাজে লাগানো যায় এবং তরুণদের তাদের যে চিন্তা চেতনা কীভাবে বিকশিত করতে পারে তার জন্য যে এনভায়রনমেন্ট সৃষ্টি করতে হবে, সেই এনভায়রনমেন্ট সৃষ্টি করার জন্য বিএনপি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং তরুণরা সেই কাজের প্রতি আকৃষ্ট হচ্ছে। জি, আপনার কাছে আমরা আবারও ফিরব দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরই। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে আছেন বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। জানতে চাই আপনার থেকে, বিরতির আগে জানতে চেয়েছিলাম নির্বাচনের বিষয়ে, এবার যেটি জানতে চাই যে বলা হচ্ছে অনেক রাজনৈতিক দলগুলো থেকে যে এই বিদ্যমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, বাহিনী যেভাবে কাজ করছে এভাবে রেখে আসলে জাতীয় নির্বাচন দিলে সেটি সুষ্ঠু হবে না। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে রাজনৈতিক দলগুলোকেও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। তো সামনের সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে, সরকারকে সহযোগিতা করার জন্য কতটা প্রস্তুত? আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্যই তো এখন আপনার নির্বাচন প্রয়োজন আমরা মনে করি। দেশটাকে বিনিয়োগ বাড়ানোর জন্য, দেশটাকে অর্থনৈতিক যে পিছিয়ে পড়ে রয়েছে তার জন্য নির্বাচন প্রয়োজন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য নির্বাচন প্রয়োজন। সর্বতোভাবে নির্বাচনকে পিছনে ঠেলে দিয়ে কোনো কিছুই সঠিকভাবে করা যাবে না, কারণ একটি অশুভ শক্তি যে সম্পূর্ণরূপে বিনাশ হয়ে গেছে এখানে তা কিন্তু নয়। যে ফ্যাসিস্ট রেজিম গড়ে উঠেছিল তার ডালপালা বহু দূর পর্যন্ত বিস্তৃত ছিল। আপনি যদি রাতারাতি মনে করেন সেই ডালপালাকে আপনি কেটে ফেলে দিয়েছেন বা একবারে নিঃশেষ করে দিয়েছেন তা কিন্তু নয়। তার উপরের অংশ কিছুটা হয়তো বা মাথাটা গিয়েছে, তার কিছুটা অংশ গিয়েছে, কিন্তু দেশের ভিতরে তার সব কিছু রয়ে গিয়েছে। একটি নির্বাচিত সরকারই পারবে এই অবস্থা থেকে জাতিকে, দেশকে উত্তরণ এবং সমাজকে উত্তরণ করে দিতে। তার জন্য নির্বাচন প্রয়োজন। আমরা প্রথম দিন থেকে, যখন এই সরকার গঠিত হয় নাই, 5 তারিখের পর 3 দিন যখন সরকার ছিল না, তখনও আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখার জন্য বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে কাজ করে গিয়েছি এবং আমরা প্রতিনিয়ত সরকারকে আমরা সাহায্য করার আমাদের একটি প্রতিশ্রুতি রয়েছে এবং আমরা সাহায্য করে যাচ্ছি, কারণ আমরা মনে করি এই সরকারটা কোনো অবস্থাতেই ফেল করতে দেয়া যাবে না, সেই মনে করেই আমাদের কার্যক্রম পরিচালনা। কিন্তু বিশেষ বিশেষ গোষ্ঠী বিভিন্ন সময়েই বিভিন্নভাবে মাথাছাড়া দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করতে চায় বিভিন্নভাবে। হয়তোবা কোনো রাজনৈতিক দল যারা আমরা কাজও করেছি অতীতে একসাথে, কিন্তু তাদের মধ্যে ঢুকে গিয়েও বা তারা অনেক সময় অনেক কিছু না বুঝে উঠতে পারার কারণেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় মবের মতো যে ঘটনাগুলো ঘটছে সেটাকে আমরা বন্ধ করতে হবে এবং সেখানে এই মবের সাথে কিন্তু এই বিএনপির নেতাকর্মীদের অনেক জায়গায় জড়িত হতে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে সাংগঠনিকভাবে তাদের ব্যাপারে আপনি কি বলবেন? জি, বুঝি নেই। এই মবের সাথে বিএনপি নেতাকর্মী অনেকেই অনেক সময় জড়িত হয়ে পড়েছেন, আমরা দেখেছি। তাদের বিষয়ে কি বলবেন? আমরা মবের সাথে বিএনপির নেতাকর্মীরা
জড়িত নয় বললেই চলে। যদি কোনো স্থানে কখনো বিএনপির কেউ এভাবে জড়িত হয়ে পড়ে, অথবা শুধু মব নয়, কোনো ধরনের অনৈতিকতা বা কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নকারী কোনো ধরনের অবস্থার যদি বিএনপির কোনো নেতাকর্মী সৃষ্টি করছে, আপনারা জানেন ইতিমধ্যে 5,000-এরও বেশি বিএনপির নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে সামান্যতম অপরাধের কারণে। কারণ বিএনপি চায় না এই মুহূর্তে দেশে কোনো ধরনের অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হোক, এবং বিএনপির কোনো ধরনের নেতাকর্মী কোনো ধরনের অনৈতিকতার সাথে, কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নকারী কাজের সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িয়ে পড়ুক। আপনারা তাৎক্ষণিকভাবে জিনিসগুলোকে অ্যাড্রেস করতেছি এবং সেই অনুযায়ী অ্যাকশন নিচ্ছে। আমরা মূলত রাষ্ট্রটাকে বিনির্মাণ করতে, আগের যে রাজনীতি সেই রাজনীতি থেকে সম্পূর্ণ বেরিয়েছে বর্তমান সময়ে একটি যুগোপযোগী রাজনীতি এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি মূলত বিএনপি করছে এবং করে যাবে। বিএনপি মূলত একটা পজিটিভ ভাইব বাংলাদেশের রাজনীতি নিয়ে আসতে চায়, একটি পজিটিভনেস থাকতে চায় প্রতিটি ক্ষেত্রে। সেই জন্য বিএনপি পশ্চাৎমুখী কোনো রাজনীতি, আপনি দেখবেন বিএনপির ম্যাক্সিমাম নেতাকর্মীদের কথা থেকে, আর আমাদের প্রধান নেতা জনাব তারেক রহমানের কাছ থেকে তো নয়। আপনি দেখেছেন আমাদের যে নেত্রীকে 6টি বৎসর কারান্তরীণ করে রাখা হয়েছিল সম্পূর্ণ বিনা বিচারে, বলতে হবে একটি প্রহসনের বিচারের মধ্য দিয়ে, সেই নেত্রী বেরিয়ে এসে দেশটাকে রিভিল করার কথা বলেছেন, কোনো প্রতিহিংসাপরায়ণ কথা বলেন নাই। অতএব বিএনপি কখনো কোনো ধরনের মব বলেন, কোনো ধরনের অনৈতিকতা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী কাজ বলেন, এসবের সাথে বিএনপি কখনো জড়িত নয়। এবং বিএনপি সাংগঠনিকভাবে কেউ যদি জড়িয়ে পড়ে তার সাথে সাথে তার জন্য বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আপনার থেকে জানতে চাইবো, আপনি বলেছেন 5,000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে এই বহিষ্কারই কি সমাধান কিনা? আমরা অনেক সময় দেখি যারা বহিষ্কৃত হয়েছে 3-4 মাস পর তারা আবার ফিরে আসে। এই বিষয়টি জানবো, তবে তার আগে আমরা আরেকটা বিরতি নিতে চাই, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। মিফতা ভাই, আপনাকে বিরতির আগে একটা প্রশ্ন করেছিলাম যে 4-5 হাজার তা বহিষ্কার করা হয়েছে, কিন্তু তাদেরকে আবারও ফিরতে দেখি আমরা 2-3 মাস পর মিছিল মিটিংয়ে দেখা যায়। তাদেরকে আসলে কারা ফেরায় বা এই প্রক্রিয়াটা কি? শুনেন, আমরা শুধু যে বহিষ্কার করে ক্ষান্ত থাকি নেই, আমরা বলেছি যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের ভিতরে যদি কোনো ধরনের অন্যায় অভিযোগ থাকে, বিভিন্ন বিষয়ে অভিযোগের বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে কিন্তু বহিষ্কার করা হয়। যদি কোনো ধরনের অনৈতিকতার সাথে সম্পর্কযুক্ত থাকে তাকে কিন্তু বহিষ্কার শুদ্ধ করা হচ্ছে না। এবং আমরা আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীকে বলেছি সাথে সাথে অ্যাকশন নেওয়ার জন্য। আমরা তো সরকারে নেই, সো যদি আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনী তাদের বিরুদ্ধে অ্যাকশন না নেয় সেটা ভিন্ন কথা। আমরা কিন্তু দলগতভাবে বারবার বলেছি দলীয়দের যে আইন শৃঙ্খলা যদি বিঘ্ন ঘটায় কেউ, তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, এবং দলও অনেক সময় সেই ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে নিয়ে গেছে। এটা গাজীপুরে আমরা প্রশ্ন উত্তর পেয়েছি। নিশ্চয়ই আপনার থেকে একটা বিষয় জানতে চাই, আপনি যেহেতু সিলেট অঞ্চলের নেতা, সিলেটের প্রত্যেকটি আসনে কিংবা আমরা সারা বাংলাদেশে দেখি যেহেতু 3বার নির্বাচনে অনেকে দাঁড়ায়নি, সেক্ষেত্রে এক আসনে একাধিক প্রার্থী এবং প্রবীণ নবীন অনেকেই এবার প্রার্থী বা নমিনেশন চাইবেন, সেটি আমরা আবার পাচ্ছি। সিলেটে বিশেষ করে লন্ডনের প্রার্থী রয়েছে বেশ অনেকেই। তো সেক্ষেত্রে নির্বাচনের আগে এটি কি একটা অন্তকন্দলের সৃষ্টি হবে, কি মনে হয়? আমি মোটেই মনে করি না তা, কারণ বিএনপি একটি বিশাল সংগঠন। এখানে একটি আসনে 3-4 প্রার্থী বা 2 একের অধিক প্রার্থী না থাকাটাই বরং অস্বাভাবিক। একটি পার্টি প্রতিযোগিতা থাকবে, সেখানে অনেক প্রার্থী থাকবে, সেখান থেকে প্রার্থী মনোনয়ন পাবে এবং সবাই আবার মিলে সেই প্রার্থীর পক্ষে কাজ করবে। এটাই হচ্ছে গণতন্ত্রের নমুনা। বিএনপি সেই দিকেই কাজ করে যাচ্ছে। এবং সেই ইংল্যান্ড থাকলো না দেশে থাকলো এটা বিষয় না, সে যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকে, জনগণের জন্য যে কাজ করে যায়, মাঠে ময়দানে যদি তার অবস্থান থাকে এবং দলের নেতাকর্মীরা যদি তাকে বেছে নেয়, তবে তাকে সেখানে দায়িত্ব দেওয়া যেতে পারে। সেই ব্যাপারে দলের স্ট্যান্ডিং কমিটি রয়েছে, নির্বাচনী বোর্ড রয়েছে, সেখানে সে সিদ্ধান্ত নেবে।
কিন্তু আমরা চমৎকারভাবে সবাই মিলেই কিন্তু এখন পর্যন্ত সিলেট অঞ্চলে কাজ করছি। এবং আপনারা দেখবেন যে আমাদের কোনো কোনো আসনে অনেক 5, 6 বা 7 জনের মতো ক্যান্ডিডেট রয়েছে, এমনও আসন রয়েছে আমাদের, কিন্তু সবাই কাজ করছে, কিন্তু কোনো ধরনের কারোর সাথে কারো প্রচণ্ড বিরোধ সেমন নাই, একই সাথে আবার বসছে কাজ করতেছে। অতএব এইগুলো নিয়ে কোনো দ্বন্দ্বের সৃষ্টি হবে না। বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপির একটি স্থানে ঐক্যবদ্ধ, দানের শীষের পক্ষে, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে, এবং 31 দফা কর্মসূচি বাস্তবায়ন, যে কর্মসূচি বাংলাদেশের মুক্তির সনদ বলে আমরা মনে করছি এখন, সেই কর্মসূচিকে বাস্তবায়নের পক্ষে বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ। জানতে চাই যে রাজনীতির মাঠে আলোচনা রয়েছে তারেক রহমান দেশে ফিরলে বিএনপির মধ্যে যে বিশৃঙ্খলা সেটি অনেকাংশে কমে যাবে। তো সেক্ষেত্রে তারেক রহমান এখনো কেন ফিরছেন না? যেহেতু ফেব্রুয়ারিতে একটা নির্বাচন আয়োজনের জন্য আলোচনা হচ্ছে এবং সরকার সেদিকেই আগাচ্ছে। তারেক রহমান সাহেব আমাদের মধ্যে রয়েছেন, ফিরছেন না শব্দটা হয়তোবা ওই দূর থেকে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে সশরীরে আসছেন না, কিন্তু প্রতিনিয়ত তিনি আমাদের সামনে রয়েছেন এবং আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছেন তারেক রহমান। আমরা মনে করি তারেক রহমান অতি শীঘ্রই সশরীরে আমাদের মাঝে ফিরে আসবেন এবং সেটা আপনারা দেখতে পাবেন। সেটি কি এই মাসের শেষের দিকে, নাকি নির্বাচনী তফসিল ঘোষণা করলে আসবেন, কিছু জানেন আপনি? নির্বাচনী তফসিল একটু সামনে এগোলেই হয়তো বা সেটা হবে, সেটা খুব যে বেশি সময় যাবে তা নয়, বা এই মাসে সেটা সম্ভব না। তো আসবেন। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যেহেতু যুক্ত হওয়ার জন্য। মিফতা ভাই, আমাদের সময় একেবারেই শেষ, আজকে বিদায় নিচ্ছি। দর্শক, শেষ করছি ভোটের ট্রেন আজকের পর্ব। দেখা হবে অন্য পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।